ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের তৃতীয় ক্লাসটি নিয়ে এসেছি। এর আগের দুটি পর্বে আমি প্রথম এবং দ্বিতীয় ক্লাসকে কমপ্লিট করেছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তো চলো আজকের যে নতুন ক্লাস সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো এই চ্যাপ্টারের নামটা কি? এই চ্যাপ্টারের নাম হচ্ছে নেচার অফ সোর্সেস অ্যান্ড হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন। ঠিক আছে, তার মানে নেচার অফ সোর্সেস মানে এই যে বিভিন্ন ধরনের সোর্স পাচ্ছি, মানে উৎস পাচ্ছি, হিস্টোরিক্যাল যে প্রাচীন ভারতের ইতিহাসকে গবেষণা করার জন্য বিভিন্ন ধরনের উপাদান আমরা পাচ্ছি, সেই উপাদানকে আমরা কয় ভাগে ভাগ করছি সেই সমস্ত উপাদানের বিষয়ে আমরা এখানে আলোচনা করব। সেই সমস্ত উপাদানকে আমরা মূলত দুই ভাগে ভাগ করছি। তাহলে উপাদানকে কয় ভাগে ভাগ করা আছে? দুই ভাগে। একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স, মানে হচ্ছে পুরাতাত্ত্বিক উপাদান, আর একটা হচ্ছে লিটারারি সোর্স। তাহলে প্রাচীন ভারতের ইতিহাস জানার আমাদের দুটো উপায় রয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস মানে পুরাতাত্ত্বিক উপাদান, আর একটা হচ্ছে লিটারারি সোর্সেস মানে লিখিত উপাদান। ঠিক আছে, কিন্তু ঐতিহাসিকগণ সবসময় লিখিত উপাদানের থেকে আর্কিওলজিক্যাল সোর্স বা পুরাতাত্ত্বিক উপাদানকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। কেন থাকেন তার কারণটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স বা যে সমস্ত পুরাতাত্ত্বিক উপাদান রয়েছে সেগুলোকে বদলানো খুব অসুবিধাজনক, কিন্তু যেগুলো লিখিত ডকুমেন্টস রয়েছে সেগুলো কিন্তু যখন তখন বদলে ফেলা যায় বা নিজের ইচ্ছে মতো তৈরি করা যায়। সেই কারণে যে আর্কিওলজিক্যাল এভিডেন্স রয়েছে মানে পুরাতাত্ত্বিক যে সমস্ত উপাদান রয়েছে সেগুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। ঠিক আছে, তো ঐতিহাসিকগণ আর্কিওলজিক্যাল সোর্স এবং লিটারারি সোর্সের মেলবন্ধনে যে সমস্ত গবেষণাগুলো করেছেন, ধরো আর্কিওলজিক্যাল সোর্সে কিছু লেখা রয়েছে সেটা আমরা বুঝতে পারলাম, এবং তার সাথে সাথে আমরা লিটারারি সোর্স মানে হচ্ছে লিখিত উপাদানের মধ্যে সেই একই জিনিস বর্ণনা রয়েছে, তার মানে দুটো উপাদান দুটো জিনিস সত্য। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পেলাম? যে আরো স্ট্রং প্রমাণ পেলাম যে হ্যাঁ এই জিনিসগুলো ঘটেছিল। ঠিক আছে, শুধুমাত্র লিটারারি সোর্সের উপর ভিত্তি করে কিন্তু ঐতিহাসিকগণ কোনো সিদ্ধান্তে আসেন না। বোঝা গেল? তাহলে দেখো এবার তাহলে আমরা দুটো সোর্স পেলাম, একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস আর একটা হচ্ছে লিটারারি সোর্স। এবার যখন ঐতিহাসিকগণ খোদাই করছেন বিভিন্ন এক্সকাভেশন, তার মানে এবার দেখো লিটারারি সোর্সের মধ্যে এই দেখো কি বলেছে যে নেচার অফ সোর্সেস অ্যান্ড হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন, কোন কোন উপাদান পাচ্ছি, একটা আর্কিওলজিক্যাল সোর্স আর একটা হচ্ছে লিটারারি সোর্স। এবার আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে কিভাবে আমরা পাচ্ছি সেটা হচ্ছে এক্সকাভেশন মানে হচ্ছে খোদাই করে। খোদাই করে আমরা কি পাচ্ছি যে এ মাউন্ট ক্যান বি এক্সকাভেটেড ভার্টিক্যালি অর হরাইজন্টালি। মানে ভার্টিক্যালি মানে কি? ভার্টিক্যালি মানে উপর থেকে নিচে আমরা খোদাই করতে পারি। আর একটা হচ্ছে হরাইজন্টালি মানে পাশাপাশি। ঠিক আছে, এইভাবে। তাহলে ভার্টিক্যালি যখন খোদাই করছি তখন কি দেখা যাচ্ছে? প্রথমে একটা সভ্যতার বিকাশ দেখা গেল, তারপরে আরেক ধরনের উপাদান পাওয়া গেল, তারপরে আরেক ধরনের উপাদান পাওয়া গেল। তার মানে আমরা কি বুঝতে পারছি যে সবার প্রথমে এই যে উপাদানটা পেলাম এটা হচ্ছে সবার প্রথমে এসেছিল, এই সভ্যতাটার বিকাশ সবার প্রথমে হয়েছিল। তারপরে তার উপরে দেখা গেল এই ধরনের একটা উপাদান পেলাম, তার মানে এই যে উপাদান পেয়েছি এই উপাদানটা যেহেতু পেলাম তার উপরে, সেই কারণে এই সভ্যতাটার আবিষ্কার পরবর্তী ক্ষেত্রে হয়েছিল। তারপরে দেখা গেল আরো অন্য ধরনের উপাদান আমরা পেলাম, তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারলাম যে এই যে উপাদানটা পেয়েছি এটা হচ্ছে সবার প্রথমে বা মানে বর্তমান যুগের নিদর্শন। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ঐতিহাসিকগণ কি করেছে যে একবার হচ্ছে উপর থেকে নিচে মানে ভার্টিক্যালি খনন করেছে, আর একবার হচ্ছে হরাইজন্টালি খনন করেছে। হরাইজন্টালি খনন করে আমরা কি বুঝতে পারি যে এই সভ্যতাটা কত দূর বিস্তৃত ছিল। ধরো এই ধরনের একটা এভিডেন্স আমরা পাচ্ছি, এই এভিডেন্স গুলো কত দূর পাওয়া যাচ্ছে? ধরো 10 কিলোমিটার পর্যন্ত পাওয়া গেল, কিন্তু তার পরবর্তীতে আমরা যখন যাচ্ছি তখন দেখা যাচ্ছে অন্য ধরনের একটা উপাদান আমরা পাচ্ছি। তার মানে এই যে সভ্যতার বিকাশ কত দূর পর্যন্ত ছিল সেটা বুঝতে পারি কিসের মাধ্যমে? এই যে হরাইজন্টাল এক্সকাভেশনের মাধ্যমে। বোঝা গেল? হরাইজন্টাল খোদাইয়ের মাধ্যমে। তার মানে পাশাপাশি যখন আমরা খোদাই করছি তখন আমরা একটা সভ্যতার বিকাশ কত দূর হলো সেটা আমরা বুঝতে পারছি, এবং উপর থেকে নিচে যখন খোদাইটা করছি তখন আমরা বুঝতে পারছি কি যে কোন সভ্যতা আগে এসেছিল কোন সভ্যতা পরে এসেছিল এই বিষয়টা ধরতে পারছি। বোঝা গেল? তাহলে এক্সকাভেশন মানে খোদাইয়ের মাধ্যমে আমরা এই সমস্ত সোর্স গুলোকে পাচ্ছি। নেক্সট হচ্ছে কয়েনের মাধ্যমে। কয়েন মানে হচ্ছে মুদ্রা। কয়েন কথার অর্থ হচ্ছে মুদ্রা। এই মুদ্রার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সোর্স খুঁজে পাচ্ছি। তাহলে আমাদের জানতে হবে যে এই যে মুদ্রার যে গবেষণা সেটাকে আমরা কি বলি? দি স্টাডি অফ কয়েন্স ইজ কল্ড নুমিসমেটিক্স। NUMISMATICS, নুমিসমেটিক্স। যে মুদ্রা সংক্রান্ত বিদ্যা তাকে আমরা কি বলি? নুমিসমেটিক্স। তাহলে এই কয়েন বা মুদ্রার অস্তিত্ব কখন পাওয়া গেছে? কয়েন্সের অস্তিত্ব প্রথম
দেখা গেছে কোথায় যে বেদিক এজে, বেদিক এজটা কত সাল থেকে কত, 1500 বিসি থেকে 600 বিসি। ঠিক আছে, এটা লিখিত উপাদান থেকে আমরা কি পাচ্ছি যে এই যে মুদ্রাটা, এই মুদ্রাকে আমরা নিস্কো বলে থাকি ইন লেটার বেদিক এজ, মানে পরবর্তী বৈদিক যুগে কিন্তু এটা পেয়েছি। তাহলে নিস্কো, এটার নাম কি নিস্কো। কিন্তু কিন্তু এখানে কি লিখেছি যে বাট উই হ্যাভ নো আর্কিওলজিক্যাল এভিডেন্স। সাধারণত মুদ্রা যদি থাকে তাহলে এর কোনো না কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স পাওয়া যায়, মানে পুরাতাত্ত্বিক উপাদান, পুরাতাত্ত্বিক যে উৎস সেটা পাওয়া যায়, যেমন মাটির নিচে এই সমস্ত কয়েন পাওয়া যাবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে লেটার বেদিক এজে মানে পরবর্তী বৈদিক যুগে আমরা কিন্তু কোনো ধরনের এই ধরনের আর্কিওলজিক্যাল এভিডেন্স পাইনি। কিন্তু কি পেয়েছি, শুধুমাত্র লিখিত উপাদানের মধ্যে আমরা পেলাম কি যে নিস্কো বলে এক ধরনের মুদ্রা ব্যবহার ছিল। সেই কারণে ঐতিহাসিকগণ কিন্তু এটাকে খুব বেশি গুরুত্ব দেন না, কারণ আমরা কিন্তু আর্কিওলজিক্যাল কোনো এভিডেন্স পাইনি। শুধুমাত্র লিখিত উপাদানের মধ্যে এই নিস্কো বলে যে মুদ্রাটার অস্তিত্বর কথা উল্লেখ রয়েছে। ঠিক আছে, তার মানে আমরা ধরে নিচ্ছি যেহেতু এটা লিখিত উপাদানের মধ্যে আছে, ধরে নিচ্ছি যে বেদিক এজ থেকে বা পরবর্তী বৈদিক যুগ থেকে মুদ্রার ব্যবহার শুরু হয়েছিল। তাহলে সেই মুদ্রার নাম কি ছিল, সেই মুদ্রার নাম ছিল নিস্কো। বোঝা গেল? কিন্তু তার কোনো আর্কিওলজিক্যাল বা পুরাতাত্ত্বিক সোর্স উপাদান আমরা পাইনি। বোঝা গেল? কিন্তু কবে থেকে আমরা পেলাম যে এই যে পুরাতাত্ত্বিক উপাদান, সেটা কবে থেকে পেলাম, তাহলে সেটা জানতে হবে। বাট আফটার বেদিক এজ, মানে বেদিক এজ শেষ হওয়ার পরে, আফটার বেদিক এজ 5th সেঞ্চুরি বিসি, মানে পঞ্চম শতাব্দী বিসিতে পাঞ্চ মার্কড সিলভার কয়েন ওয়্যার ফাউন্ড উইথ দ্য আর্কিওলজিক্যাল এভিডেন্স। এরপরে কি পেলাম, এরপরে আমরা পেলাম পাঞ্চ মার্কড সিলভার কয়েন, মানে রৌপ্য মুদ্রা। ঠিক আছে, রৌপ্য মুদ্রা আমরা পেলাম কখন, এই লেটার বেদিক এজ পার হয়ে যাওয়ার পরে, এবং তার কিন্তু আমরা প্রমাণ পেয়েছি, তার পুরাতাত্ত্বিক প্রমাণ কিন্তু আমরা পেয়েছি, মাটি খুঁড়ে আমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো পেয়েছি। এবার পাঞ্চ মার্ক সিলভার কয়েন এর যে ছবিটা তোমরা গুগলে সার্চ করে দেখে নেবে কি কোন ধরনের। ঠিক আছে, আমরা যে এখন সিল ব্যবহার করি, বিভিন্ন ডকুমেন্টস আমরা সিল দিই, সেই ধরনের কি ছিল, এই কয়েনের মধ্যে একটা সিল দেওয়া হয়। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলছি, পাঞ্চ মার্ক সিলভার কয়েন। ঠিক আছে, ছবিটা তোমরা অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবে। বুঝা গেল? তাহলে জিনিসটা কিন্তু মনে থাকবে। তাহলে এই পাঞ্চ মার্ক সিলভার কয়েন কখন পেলাম, বেদিক, আফটার লেটার বেদিক এজের পরে, কোন সেঞ্চুরি, 5th সেঞ্চুরি বিসি। এটা হচ্ছে 5th সেঞ্চুরি বিসিতে আমরা পেলাম, এবং তার কিন্তু আর্কিওলজিক্যাল উপাদান মানে হচ্ছে পুরাতাত্ত্বিক নিদর্শন কিন্তু আমরা পেয়েছি। তারপরে কি হলো, দিস পাঞ্চ মার্ক সিলভার কয়েন ওয়াজ নেমড অ্যাজ কার্শপানা অথবা সাতমানা। ঠিক আছে, এই যে পাঞ্চ মার্ক সিলভার কয়েন যেটাকে আমরা বলছি, সেটাকে আমরা নাম কি দিয়েছি, কার্শপানা বা সাতমানা। আফটার দ্যাট ইন দ্য টাইম অফ ইন্দো গ্রিক, এরপরে কি আসলো, 5th সেঞ্চুরি বিসির পরে ইন্দো গ্রিকরা আসলো। এই সময় কি হলো, দে স্টার্টেড টু ইউজ গোল্ড কয়েন, তারা বিভিন্ন ধরনের সোনার মুদ্রার ব্যবহার শুরু করলো। তাহলে আফটার দ্যাট ইন দ্য টাইম অফ ইন্দো গ্রিকদের সময়, কত খ্রিস্টাব্দে, এটা 180 বিসি, খ্রিস্টপূর্বাব্দে, 180 খ্রিস্টপূর্বাব্দে, দে স্টার্টেড টু ইউজ গোল্ড কয়েন্স, তারা কিন্তু সোনার ব্যবহার শুরু করলো। অ্যান্ড দে ইউজড টু পেস্ট দ্য কিং ফেস ওভার দ্য কয়েন। তার মানে এই ধরো একটা কয়েন, এটা হচ্ছে সোনার কয়েন, এর উপরে কি হলো, এর উপরে বিভিন্ন ধরনের মানুষের ছবি, কিন্তু মানে মানুষের ছবি না, এখানে হচ্ছে রাজার ছবি কিন্তু তারা প্রকাশ করতে থাকলো। তার মানে সবার প্রথমে কি আসলো, সবার প্রথমে নিস্কো নামে এক ধরনের মুদ্রা ব্যবহার পেলাম, সেটা কখন, লেটার বেদিক এজে। কিন্তু তার পরবর্তীতে এর কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স আমরা পাইনি। তার পরবর্তীতে পাঞ্চ মার্ক সিলভার কয়েন আমরা পেলাম, সেটার নাম কি ছিল, সাতমানা বা কার্শপানা। ঠিক আছে, দেখো এখানে এই যে পাঞ্চ মার্ক সিলভার কয়েন পেলাম, সেটার নাম কার্শপানা বা সাতমানা। ঠিক আছে, তাহলে সবার প্রথমে নিস্কো নামে এক ধরনের মুদ্রা পেলাম। তারপরে কি হলো, তারপরে এই লেটার বেদিক এজ পার হয়ে যাওয়ার পরে পাঞ্চ মার্ক সিলভার কয়েন পেলাম। নেক্সট কি পেলাম, নেক্সট পেলাম হচ্ছে সোনার মুদ্রা। এই সোনার মুদ্রার মধ্যে কি ছিল, রাজাদের, বিভিন্ন রাজা প্রজাদের নাম এবং তাদের ছবি অঙ্কন করা ছিল। ঠিক আছে, তাহলে এইভাবে কয়েন বা মুদ্রার ডেভেলপমেন্ট হলো। এরপরে আমরা আরো কিছু পাচ্ছি, সেটা হচ্ছে ইনস্ক্রিপশন, মানে হচ্ছে খোদাই করা। ঠিক আছে,
বিভিন্ন ধরনের খোদাই, ধরো একটা পাথরের উপরে বিভিন্ন ধরনের দেব দেবীর মূর্তি খোদাই করে রাখছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি বুঝতে পারছি যে এই সময় এই দেব দেবীর পুজো অর্চনা হতো। বোঝা গেল? তাহলে স্টাডি অফ ইনস্ক্রিপশন মানে খোদাই, স্টাডি অফ ইনস্ক্রিপশন খোদাই করার যে বিদ্যা সেটাকে আমরা কি বলি? এপিগ্রাফি। ঠিক আছে, স্টাডি অফ ইনস্ক্রিপশন ইজ কল্ড এপিগ্রাফি। দ্য স্টাডি অফ ওল্ড রাইটিং ইন দ্য ইনস্ক্রিপশন, এই যে ইনস্ক্রিপশনের মধ্যে যে পুরনো ধরনের বিভিন্ন ধরনের লেখা, সেই রেকর্ডকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে প্যালিওগ্রাফি। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু সাধারণ জেনারেল নলেজের মধ্যে পড়ছে। দেখো, দ্য আর্লিয়েস্ট ইনস্ক্রিপশন আর রিটেন ইন প্রাকৃত, যে সমস্ত প্রথম দিকের যে ইনস্ক্রিপশনের মধ্যে যে সমস্ত লেখাগুলো ছিল, যেগুলো আমরা পাঠোদ্ধার করতে পেরেছি, সেগুলো কি ভাষায় লেখা হতো? প্রাকৃত। অ্যান্ড দ্য সেকেন্ড সেঞ্চুরি এডি সংস্কৃত ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ অ্যান এপিগ্রাফিক মিডিয়াম। আমরা সবার প্রথমে আমরা প্রাকৃতকে এই ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করেছি, কিন্তু পরবর্তীতে সেকেন্ড সেঞ্চুরি এডি মানে হচ্ছে 200 খ্রিস্টাব্দের পরে সংস্কৃত ওয়াজ অ্যাডপ্টেড অ্যাজ অ্যান এপিগ্রাফিক মিডিয়াম। তার পরবর্তীতে এটা কি হলো? প্রাকৃত থেকে সেটা সংস্কৃতে কনভার্ট হয়ে গেল। বোঝা গেল? তাহলে সবার প্রথমে কি ব্যবহার করা হতো? প্রাকৃত। তারপরে কি ব্যবহার করা হলো? সংস্কৃত। The Harappan inscriptions which awaited decipherment seems to have been written in pictographic script. তার মানে হরপ্পান যে সমস্ত ইনস্ক্রিপশন রয়েছে সেগুলো কিভাবে লেখা হতো? সেটা হচ্ছে পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট, বিভিন্ন ধরনের ছবি দিয়ে, ছবির মাধ্যমে, ইমোজি, সাধারণত ইমোজি দিয়ে আমরা কি করতাম? এই সমস্ত হরপ্পান যে সমস্ত ইনস্ক্রিপশন ছিল সেগুলো লেখা হতো, পিক্টোগ্রাফিক স্ক্রিপ্ট। অশোকান ইনস্ক্রিপশনস, এরপরে দেখো, অশোকান ইনস্ক্রিপশনস ওয়ার এনগ্রেভড ইন দ্য ব্রাহ্মী স্ক্রিপ্ট। অশোকের যে সমস্ত শিলালিপিগুলো ছিল সেগুলো কিসে লেখা ছিল? সেগুলো লেখা ছিল ব্রাহ্মী লিপিতে। হুইচ ওয়াজ রিটেন ফ্রম লেফট টু রাইট, সেটা কোথায় থেকে কোন দিকে লেখা হতো? আমরা সাধারণত লিখি কোন দিকে? ডান দিক থেকে, সরি বাম দিক থেকে ডান দিকে। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? যে হুইচ ওয়াজ রিটেন ফ্রম লেফট টু রাইট, তার মানে এটা লেফট থেকে রাইটেই লেখা হতো। ঠিক আছে, ইট ওয়াজ অলসো রিটেন ইন খারষ্টি স্ক্রিপ্ট, গ্রিক অ্যান্ড আরামাইক স্ক্রিপ্ট। তার মানে অশোকান যে ইনস্ক্রিপশন, অশোকের যে শিলালিপি, সেটা কি? সেটা হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্টে বা ব্রাহ্মী স্ক্রিপ্ট দিয়ে তৈরি। হুইচ ওয়াজ রিটেন ফ্রম লেফট টু রাইট, সেটা বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। ইট ওয়াজ অলসো রিটেন ইন খারষ্টি স্ক্রিপ্ট, গ্রিক অ্যান্ড অ্যারামাইক স্ক্রিপ্ট। তার মানে কতগুলো স্ক্রিপ্টে লিখছি? ব্রাহ্মী স্ক্রিপ্টে লিখছি, তারপরে খারষ্টি স্ক্রিপ্ট এবং গ্রিক এবং অ্যারামাইক স্ক্রিপ্টে লিখছি। তা এর পরবর্তী ডিটেলসে যখন অশোকের রাজ্য সম্পর্কে আলোচনা করা হবে তখন কিন্তু এগুলো আবার থাকবে। এগুলো হচ্ছে ব্রিফ ডিসকাশন আপাতত চলছে। তারপরে দেখো যে দি এলাহাবাদ পিলার অফ সমুদ্রগুপ্ত কনভেস রয়্যাল অর্ডার অ্যান্ড ডিসিশন রিগার্ডিং সোশিয়াল, রিলিজিয়াস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্স। এলাহাবাদ পিলার যেটা আছে সমুদ্রগুপ্তের, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রিলিজিয়াস, ধর্ম সংক্রান্ত, অ্যাডমিনিস্ট্রেটিভ মানে প্রশাসনিক বিষয়, এই সমস্ত বিষয় নিয়ে কি হলো? আলোচনা ছিল। তাহলে দি এলাহাবাদ পিলার ইনস্ক্রিপশন অফ সমুদ্রগুপ্ত কনভেজ রয়্যাল অর্ডার্স মানে রাজকীয় যে সমস্ত নির্দেশনামা, অ্যান্ড ডিসিশনস রিগার্ডিং সোশিয়াল মানে সামাজিক, রিলিজিয়াস মানে হচ্ছে ধার্মিক, এবং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমরা কি পেলাম? এগুলো ছিল তোমার হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স। ঠিক আছে, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে লিটারারি সোর্স। তাহলে লিটারারি সোর্স আমরা পাচ্ছি, বিভিন্ন ধরনের লিটারারি সোর্স পাচ্ছি, মানে লিখিত উপাদান। যখন থেকে আমরা এই সমস্ত লিখিত উপাদানে পাঠোদ্ধার করতে পেরেছি, এখনো পর্যন্ত প্রচুর লিখিত উপাদান রয়েছে। তাহলে সেগুলো সম্পর্কে অত বিস্তারিত আমাদের আলোচনা করার দরকার নেই, জাস্ট লিখিত উপাদানের মধ্যে কি কি পাচ্ছি সেটুকু আমরা জেনে নিচ্ছি। তো ভেরিয়াস রাইটিংস মেটেরিয়ালস লাইক ভেদাস, বেদাঙ্গস, উপনিষদ মানে বেদ, বেদাঙ্গ, উপনিষদ, এপিক্স মানে হচ্ছে তোমার যেমন মহাভারত, ঠিক আছে, রামায়ণ, মহাভারত, এই সমস্ত জিনিসগুলো। তারপরে টু লিটারারি সোর্স, তার মানে এই সমস্ত বিষয় বেদ, বেদাঙ্গ, উপনিষদ, এপিক্স, এই সমস্ত জায়গা থেকে আমরা কি পাচ্ছি? বিভিন্ন ধরনের তথ্য পাচ্ছি। তাহলে এই তথ্যগুলোকে আমরা কি বলছি? লিটারারি সোর্স। তাহলে শুধুমাত্র কি
শুধুমাত্র কি এই বেদ বেদাঙ্গ উপনিষদ এগুলোর উপরই বেস করে তৈরি হয়েছে তা নয়। এর পরবর্তীতে আরো বিভিন্ন ধরনের লিটারারি সোর্স পাওয়া গেছে, যেমন মৌর্য সাম্রাজ্যের সময় বিভিন্ন ধরনের লিটারারি সোর্স পাওয়া গেছে, গুপ্ত সাম্রাজ্যের সময় লিটারারি সোর্স পাওয়া গেছে। তো সেগুলো অত কিছু আলোচনা করা হলো না, যখন চ্যাপ্টার আসবে তখন আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।